হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। সামনেই 2024 মাধ্যমিক পরীক্ষা। আমরা পর্ষদের প্রশ্নবিত্র সমাধান করছিলাম। এর আগে বেশ কয়েকটা ক্লাস আমরা সমাধান করেছি, বেশ কয়েকটা পেজ সমাধান করে নিয়েছি। সেগুলো আমাদের প্লেলিস্টে আছে, দেখবে প্লেলিস্টে পর্ষদের প্রশ্নবিত্র সমাধান বলে এরকম টেস্ট পেপার সমাধান প্লেলিস্ট তৈরি করা আছে। সেখানে তোমরা প্রত্যেকটা পেজের যে 36 নম্বরের শর্ট কোশ্চেন সেখানে পেয়ে যাবে। এটা প্র্যাকটিস করলে কিন্তু এই মাধ্যমিকের জন্য এটা খুবই উপযোগী, ঠিক আছে, 2024 মাধ্যমিকের জন্য। তো আজকে আমরা যেটা সলভ করব, পেজ নাম্বার 395-এ যে পেজটা আছে সোনারপুর বিদ্যাপীঠ, সেটা আমরা আজকে সলভ করব। দেখো, শুরু করছি। প্রথমে এমসিকিউ কোশ্চেন যেটা আছে, বলেছে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ পেলেন 21 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে এইটা একের দাগে একেরটা। তাহলে 100 টাকা জমা রেখে, এক ব্যক্তি 100 টাকা জমা রেখে, তাহলে পি ইন্টু 1 প্লাস সুদের হার চেয়েছে। আমাদের সুদের হার নির্ণয় করতে হবে। আমরা সুদের হার যদি আর হয়, আর বাই 100 2 বছরে, তাহলে বলেছে চক্রবৃদ্ধি সুদ পেলেন 21 টাকা। তাহলে স্ববৃদ্ধিমূল কত হবে? স্ববৃদ্ধি তার মানে সুদে আসলে 121 টাকা পেয়েছে, সুদ প্লাস আসল 100। এইটা স্ববৃদ্ধিমূলের ফর্মুলা। তো তাহলে যেহেতু সুদ 121 টাকা পেয়েছে, সুদ প্লাস আসল স্ববৃদ্ধিমূল 21 টাকা হয়েছে নিশ্চয়ই। বা আমরা সুদের হারটা এখান থেকে নির্ণয় করে দিচ্ছি, আর বাই 100 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 121/100, বা 1 প্লাস আর বাই 100, এটা হচ্ছে 11/10। তারপর উভয় দিকে রুট করে দিলে 1 প্লাস আর বাই 100 ইজ ইকুয়াল টু 11/10, বা আর বাই 100 ইজ ইকুয়াল টু 11/10 মাইনাস 1, বা আর বাই 100 ইজ ইকুয়াল টু 10 লসাগু 11 মাইনাস 10, বা আর বাই 100 সমান 1/10, বা আর ইজ ইকুয়াল টু 1/10 ইন্টু 100। এটা কেটে গেল, আর ইজ ইকুয়াল টু 10। অতএব সুদের হার 10%। কোনটা হচ্ছে? একের দাগের এরটা হচ্ছে, ঠিক আছে। একের দাগের একের অপশান এ 10%। এইভাবে উত্তরটা লিখে দেবে। নেক্সট দেখো, পরবর্তী কি বলেছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের দুটো বীজ সমান এবং বিপরীত চিহ্নযুক্ত হবে যদি, তাহলে কি হলে হবে সমান এবং বিপরীত চিহ্নযুক্ত? তাহলে সমান এবং বিপরীত চিহ্নযুক্ত হবে, একটা বীজ আলফা হলে অন্য বীজটা মাইনাস আলফা। তাহলে যদি যোগফলটা কি হবে? আলফা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, এইরকম হয়ে যায়। তাহলে মাইনাস বি বাই এ ইজ ইকুয়াল টু 0। তাহলে বি ইজ ইকুয়াল টু মাইনাস, এটা বি ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা বি বাই এ ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে বি ইজ ইকুয়াল টু 0 চলে আসছে, বি ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। বি ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, আর এ নট ইকুয়াল টু 0 হতেই হবে। এ নট ইকুয়াল টু 0 হলে তবেই এটা দ্বিঘাত সমীকরণ হবে। এবার সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত হয়েছে। বীজদ্বয় সমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, সেই কন্ডিশন অ্যাপ্লাই করেও করা যাবে। বি স্কোয়ার মাইনাস 4ac বীজদ্বয় সমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, সেই কন্ডিশন অ্যাপ্লাই করেও এখানে করা যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যেটা আসছে যে বি এর মানটা 0 চলে আসছে, সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত যখন হচ্ছে বি এর মানটা 0 চলে আসছে। তাহলে এখানে আমাদের অপশান বিটাই গ্রাহ্য হচ্ছে, 2-এর অপশান বি, এ নট ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0। আর একটা অপশান আছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, সেই ক্ষেত্রে বীজদ্বয় বাস্তব এবং সমান হয়, বীজদ্বয় বাস্তব এবং সমান হয়, বিপরীত চিহ্নের কথা সেখানে নেই, ঠিক আছে। সেই জন্য অপশান বিটা এখানে গ্রাহ্য হলো। দেখো আমরা ক্যালকুলেশন করেছি, একটা বীজ আলফা, অন্য বীজটা মাইনাস আলফা, কারণ সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত বলেছে। তাহলে আলফা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ হয়। তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে বি সমান 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো, এটা 2-এরটা হয়ে গেল, এটা 2-এরটা সলভ হলো। এরপর 3-এরটা, কি বলেছে? এ বি ও সিডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি হলো জ্যা দুটির মধ্যে দূরত্ব। এরকম একটা চিত্র অঙ্কন করবে। এ বি আর সিডি দুটো সমান্তরাল জ্যা বলেছে,
মনে করো এটা এ বি আর এটা সিডি দুটো সমান্তরাল যে এটা কেন্দ্র, এখান থেকে যদি এর উপর লম্ব টানা হয়, এটা 10 বলেছে, এটা 10, এটা 16, এটা যোগ করলাম, এটা ব্যাসার্ধ, এটা 16 হলে এইটা পি যদি লম্ব অঙ্কন করা হয়, এটা ওপি যদি সিডির ওপর লম্ব অঙ্কন করা হয়, এটা সমান দুভাগে ভাগ হয়ে যায়, তাহলে 16টা 8 করে ভাগ হয়ে গেল। তাহলে ওডি স্কোয়ার সমান কত হবে? এইটা একটা সমকোণী ত্রিভুজ ওপিডি, ওপিডি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ওপি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। তাহলে ওডি স্কোয়ার সমান কত? ওপি হচ্ছে 10 স্কোয়ার 100, 8 স্কোয়ার 64, এইটা হচ্ছে। তাহলে কি বলেছে এখানে? যেখানে বলেছে যে প্রত্যেকটি দৈর্ঘ্য দুটি এবিসিডি দুটি সমান্তরাল জায়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি করে, তার মানে 8 সেমি করে হচ্ছে, ব্যাসার্ধ 10 সেমি বলেছে। আচ্ছা, ব্যাসার্ধ 10 সেমি, দূরত্বটা 10 সেমি নয়, এই ব্যাসার্ধ 10 সেমি বলেছে, যা দুটির মধ্যে দূরত্ব, এইটা ওপি নির্ণয় করতে হবে। ব্যাসার্ধ 10 সেমি বলেছে, এইটা 10 সেমি, তাহলে এইটা চলে আসছে এখানে। তাহলে এখানে যেটা হয়ে যাচ্ছে, তাহলে এই যে ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইটা ওডির মান কত? 10, তার মানে 100, আর এইটা পিডি, পিডি হচ্ছে 8 স্কোয়ার মানে 64, 64 এদিকে আসছে, মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে ওপি স্কোয়ার হয়ে যাচ্ছে এটা 36, রুট করলে ওপির মান 6, তাহলে ওপি 6, তাহলে এইদিকে যদি ও কিউ দেওয়া হয়, এইটাও একইভাবে 6 বেরোবে, তাহলে যে দুটির মধ্যে দূরত্ব 6 + 6 12 হয়ে যাচ্ছে। কোন অপশানে আছে দেখি আমরা? একের দাগে 3-এরটা, এটা 12 সেমি উত্তর আসছে, ঠিক আছে? তাহলে 12 সেমি উত্তর আসছে, বুঝতে পারলে নিশ্চয়ই? এটা এই অপশান এতে 12 সেমি আছে, তাহলে অপশান এ 12 সেমি, অপশান এ 12 সেমি হলো, ঠিক আছে? অপশান এ হলো 12 সেমি, অপশান এ আমাদের অ্যান্সার আসছে 12 সেমি। এবার দেখো 3-এরটা হলো 4-এরটা, 4-এরটা আমরা সলভ করছি। কি বলেছে 4-এরটা? বলেছে যে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান, সুষম ষড়ভুজ মানে 6টি বাহু যার, তাহলে প্রতিটি বহিঃকোণের মান কত? 360কে বাহু সংখ্যা দিয়ে ভাগ করলে বহিঃকোণ বেরোবে 360, এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে বহিঃকোণ। তাহলে অন্তঃকোণ কত? অন্তঃকোণ 180 থেকে বিয়োগ করে দিলেই হবে, 180 থেকে বিয়োগ করে এটা 120 ডিগ্রি অন্তঃকোণ। তাহলে এর বৃত্তীয় মান কত? 180, 120 ইন্টু π/180, এটা 2, 3, 60 দিয়ে কাটলে 2π/3 আসছে, 60 দিয়ে গেলে 2π/3 আসছে, তাহলে এখানে 2π/3, ঠিক আছে? 2π/3 কোন অপশানে আছে? অপশান বিতে আছে 2π/3, অপশান বিতে আছে 2π/3, তাহলে 4-এরটা অপশান বি আসছে, 4-এরটা অপশান বি 2π/3, ঠিক আছে? একদমই সহজ, ঠিক আছে? একদমই সহজ, 2π/3। নেক্সট দেখো 5-এরটা, x একক ধার বিশিষ্ট একটি নিরেট গোলক থেকে সর্বাধিক যে একটি, এই যে 5-এরটা আমরা যদি করছি, 5-এরটা দেখো, এটা একটা বলছে x একক ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে, মনে করো এটা প্রত্যেকটা দৈর্ঘ্য x একক, সর্ববৃহৎ যে গোলক কেটে নেওয়া যাবে সেই গোলকের ব্যাস, আমরা যে সর্ববৃহৎ গোলকটা কাটতে পারবো সেইটা এইরকম হবে, তার চিত্রটা, এটা চিত্রটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, চিত্রটা দেখেই নিশ্চয়ই আন্দাজ করতে পারছো বা বুঝতে পারছো যে এই গোলকটার ব্যাস এইটার সঙ্গে সমান হবে, তার মানে যেটা বাহু x একক, এটার ব্যাসটাও x এককই হবে, সর্ববৃহৎটা যেটা কাটতে পারবো x একক ব্যাস নিয়েই কাটতে পারবো, ঠিক আছে? তাহলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য হবে x এককই হবে, গোলকের ব্যাসের দৈর্ঘ্য x এককই হবে, ঠিক আছে? তাহলে অপশান বি আছে আমাদের, তাহলে অপশান বি অ্যান্সার আসছে, অপশান বি। 5-এরটা আসছে, 5-এরটা অপশান বি x একক হলো, 5-এরটা অপশান বি x একক এলো আমাদের, ঠিক আছে? এবার 6-এরটা দেখো, 6-এরটা কি বলেছে? x1 x2 x3 টু 200 পর্যন্ত আছে, চলগুলির ঊর্ধ্বক্রমে থাকলে মধ্যমা হবে। তাহলে 6-এরটা যেটা বলেছে, এই যে x1 x2 থেকে শুরু করে x200 পর্যন্ত চলগুলি ঊর্ধ্বক্রমে সাজানো আছে, মানে পরপর ছোট থেকে বড় আছে। তাহলে এখানে এইরকম পদ আছে, x1 x2 এরকম গিয়ে x99, x100, x101, x102 পরে x200, পদগুলো নিশ্চয়ই এরকম আছে। তাহলে দেখো এদিকে একটা জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যায় থাকলে মাঝের পর দুটো থাকে, তাহলে এদিকে 99টা পদ আছে, আর এদিকে 101-এর পর থেকে 200 থেকে এর মধ্যে 99টা পদ আছে, মাঝের পদ হচ্ছে এই দুটো, তাহলে মধ্যমা কত হবে? x100 প্লাস x101/2, এই মানটা মধ্যমা হবে, ঠিক আছে? এই মানটা কোন অপশানে আছে? অপশান ডিতে আছে।
এই যে মাঝের দুটো নাম্বার, এই যে দুটো নাম্বার থাকবে যোগফল বাই 2 সেটাই হবে মধ্যমা। তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার আসছে। এটা 6এরটা আসছে অপশান ডি, এক্স 100 প্লাস এক্স সাফিক্স 101/2। ঠিক আছে, দেখো এমসিকিউ 6টা হয়ে গেল, এমসিকিউ 6টা হয়ে গেল। নেক্সট দেখো 2-এর দাগের আমরা শূন্যস্থান পূরণের দিকে যাচ্ছি, শূন্যস্থান পূরণের দিকে যাচ্ছি। দেখো দুইয়ের দাগের একেরটা, দুইয়ের দাগের একের যেটা বলেছে, দুই দাগের একের যেটা বলেছে অংশীদারিগণের নিজ মূলধন বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত হয় তবে তাকে ড্যাশ অংশীদারি কারবার, বিভিন্ন সময় যদি নিয়োজিত হয় সেটাকে বলা হয় একের দাগের একেরটা, এখানেই লিখছি, সেটাকে মিশ্র অংশীদারি কারবার বলা হয়। সেটা মিশ্র অংশীদারি, বিভিন্ন সময় যদি বিভিন্ন টাকা দিয়ে থাকে, বিভিন্ন কেউ কখনো টাকা তুলছে আবার দিচ্ছে আবার 3 মাস পর তুলছে, এইরকম যে কারবারগুলো সেটাকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। ঠিক আছে, তাহলে মিশ্র শূন্যস্থানে মিশ্র হবে, মিশ্র অংশীদারি কারবার। পূর্ণ বাক্যটা লিখে শূন্যস্থানে লিখে আরও ভালো হবে, বা পূর্ণ প্রপার দাগ নাম্বার দিয়ে এরকম লিখলেও কোনো অসুবিধা নেই, নাম্বার পেয়ে যাবে। 2-এরটা দেখো, 2-এরটা বলেছে a = 4/3b। 2-এরটা বলেছে, আমরা 2-এরটা সলভ করছি, a = 4/3b বলেছে। আর কি বলা আছে, a = 4/3b, পেজ নাম্বার 395 সোনারপুর বিদ্যাপীঠের কোশ্চেন পেপারটা আমরা সলভ করছি পর্ষদের টেস্ট পেপারের এবারে 2024-এর জন্য। a = 4/3b = 5/4c হলে h/b/c কত, = 5/4c = 5/4 5/4c। তাহলে h/b/c এর মান চেয়েছে। তাহলে দেখো এটা আমরা কীভাবে নির্ণয় করব, এই যে 4 আর 5, ওপরে 4 আর 5-এর লসাগু কত, 4 আর 5 20, আমরা 20 দিয়ে ভাগ করছি প্রত্যেকটা পদকে, ভাগ করলে এটা a/20 চলে আসছে, সমান এই যে 4b/3 × 4b বা 3 × 20 = 5c/4 × 20, 5 4 20, 4 5 20, তাহলে চলে আসছে a/20 সমান b/3 5 15 সমান c/16। তাহলে a/b/c সমান 20:15:16, এইটা আসছে 20:15:16, h/b/c সমান 20:15:16, এটাই অ্যান্সার। শূন্যস্থানে তাহলে এটাই লিখবে, শূন্যস্থানে এটাই লিখবে 2-এর দাগে 2-এরটা। কুড়ি 15:16, ঠিক আছে। এবার দেখো পরবর্তীটা কি বলেছে, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর হলে সূক্ষ্ম কোণ হয়, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর হলে সূক্ষ্ম কোণ হয়, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ হয়, আর ক্ষুদ্রতর হলে স্থূল কোণ হয়। এই দুটো প্রয়োগ আছে তোমাদের বইয়ে আছে, একটা করে দেওয়া আছে, দুটোর মধ্যে একটা করে দেওয়া আছে আর একটা করতে বলা আছে। আমাদের টেস্টে যে সাজেশন দেওয়া আছে প্লেলিস্টে দেখবে, সাজেশনে এগুলো দেওয়া আছে, এগুলো তোমাদের প্রয়োগ ইম্পর্টেন্ট, প্রয়োগ যেগুলো আছে। তাহলে এটা সূক্ষ্ম কোণ হবে, সূক্ষ্ম কোণ, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর হলে সেটা সূক্ষ্ম কোণ হয় আর ক্ষুদ্রতর হলে স্থূল কোণ হয়। এটা তাহলে শূন্যস্থানে যেটা হবে সূক্ষ্ম কোণ হবে। এবার কি বলেছে, সূর্যের উন্নতি কোণ ড্যাশের বেশি হলে ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের দৈর্ঘ্য থেকে ছোট হবে। এই দেখো চিত্র দেখো, এখানে এটা মনে করো 45 ডিগ্রি কোণ, তাহলে ট্যান এটা মনে করো a b c, তাহলে ট্যান 45 যখন হয় তাহলে ab/bc, ট্যান 45 = 1, তার মানে ab/bc হচ্ছে, তাহলে ab সমান bc কোণাকুণি গুণ করলে। তাহলে যখন এই কোণটা 45 ডিগ্রি তখন এই ছায়া এই দৈর্ঘ্যের সঙ্গে ছায়ার দৈর্ঘ্য সমান হয়, যখন 45 ডিগ্রি তখন সমান হচ্ছে। এবার যখনই এই 45 থেকে এই কোণটা বেশি হয়ে যাবে তখনই ছায়ার দৈর্ঘ্য বড় হতে থাকবে। যখনই যে সূর্যের উন্নতি কোণ এই 45 ডিগ্রির বেশি হয়ে গেলেই ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের দৈর্ঘ্যের থেকে ছোট হয়ে যাবে, ছায়ার দৈর্ঘ্যটা ছোট হয়ে যাবে, মানে এই কোণটা যেই বড় হচ্ছে, কারণ সূর্য যখন হেলে পড়ে, যখন আমরা সকালে দেখি ছায়ার দৈর্ঘ্য বড় হয়, যখন সূর্য উন্নতি কোণ বেশি হয়ে যায় মাথার দিকে আসে তখন ছায়ার দৈর্ঘ্য ক্রমাগত ছোট হতে থাকে, মাথায় থাকলে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়, তাহলে 45 ডিগ্রির বেশি হলে ছোট হতে থাকবে ছায়ার দৈর্ঘ্য। তাহলে এটা 4-এরটা হবে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রির বেশি হলে ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের দৈর্ঘ্যের চেয়ে ছোট হবে। তাহলে এইখানে শূন্যস্থানে 45 ডিগ্রি হবে, ঠিক আছে। কেউ যদি পূর্ণ বাক্যটা লিখে শূন্যস্থানের জায়গায় মানটা লেখো তাহলে আরও ভালো হবে। 5-এরটা দেখো, 5-এরটা যেটা দেওয়া আছে এটা একটা ফর্মুলা, সংখ্যাগুরু মান সমান 3 ইন্টু সংখ্যাগুরু মান সমান 5-এরটা ফর্মুলা, সংখ্যাগুরু মান সমান 3 ইন্টু মধ্যমা হয়, তাহলে শূন্যস্থানে এটা শূন্যস্থান যেটা আছে সেই জায়গায় মধ্যমা হবে, 3 ইন্টু মধ্যমা
এটা একটা ফর্মুলা। সংখ্যাগুরু মান সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস এটা আর 2 ইন্টু যৌগিক গড় সংখ্যাগুরু মান নির্ণয়ের ক্ষেত্রে। ঠিক আছে, সংখ্যাগুরু মান নির্ণয়ের এটা একটা ফর্মুলা। এই ফর্মুলা অ্যাপ্লাই করে তোমাদের অঙ্ক আছে, এই ফর্মুলা অ্যাপ্লাই করে। ঠিক আছে, সংখ্যাগুরু মানের এই ফর্মুলা। এবার দেখো আমরা যাব পরবর্তী অঙ্কে। পরবর্তী যেগুলো আছে দেখো, তাহলে এই জায়গা হবে 2-এরটা আমাদের যেটা হবে সেটা হবে মধ্যমা হয়ে যাচ্ছে। ঠিক আছে, মধ্যমা। 5-এরটা 6-এরটা কি আছে দেখি। 6-এরটা এটা হলো এই জায়গায় 3 ইন্টু মধ্যমা হবে। দুটি গোলকের সমগ্র দলের ক্ষেত্রফল 1:16। দুটি গোলকের সমগ্র দলের ক্ষেত্রফল 1:16 আছে। ঠিক আছে, দুটি গোলকের সমগ্র দলের ক্ষেত্রফল 1:16। তাহলে কি নির্ণয় করতে হবে? দেখো যেটা এর আগে যেটা হলো 5-এরটা আমি বলে দিই। এর আগে যেটা হলো 5-এরটা তোমাদের 363 পাতায় ফর্মুলাটা দেওয়া আছে। সংখ্যাগুরু মান সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। ঠিক আছে, 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড় 363 পাতায় ফর্মুলাটা দেওয়া আছে তোমাদের অঙ্কের বইয়ের। এবার দেখো পরবর্তীটা যেটা দেওয়া আছে, দুটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত চেয়েছে। মনে করো একটার ব্যাসার্ধ R1, অন্যটার ব্যাসার্ধ R2, তাহলে 4 পাই R1 স্কোয়ার ফর্মুলা যেটা সমগ্রতলের ক্ষেত্রফল 4 পাই R1 স্কোয়ার বাই 4 পাই R2 স্কোয়ার সমান 1/16। 4 পাই ক্যান্সেল আউট হলে R1 বাই R2 তার স্কোয়ার সমান 1/4 তার স্কোয়ার। তাহলে উভয় দিকে রুট করলে R1 বাই R2 সমান 1/4। অতএব R1:R2 সমান 1:4 হয়ে যাচ্ছে। তাহলে ব্যাসার্ধের অনুপাত কত হচ্ছে? R1:R2 সমান 1:4 হচ্ছে। ঠিক আছে, ব্যাসার্ধের অনুপাত 1:4 হয়ে যাচ্ছে। 2 থেকে 6-এরটা যে আমাদের যেটা হচ্ছে 2 থেকে 6-এরটা আমাদের যেটা হচ্ছে 1:4 অ্যান্সার চলে আসছে। তাহলে এখানে শূন্যস্থানে হয়ে যাবে 1:4। ঠিক আছে, এটাই আসলো। নেক্সট দেখো 3-এর দাগের অঙ্কে যাব আমরা। 3-এর দাগের অঙ্ক দেখো। তিনের দাগের কি বলেছে দেখি। 3-এর দাগের অঙ্ক বলেছে যে সত্য মিথ্যা নির্বাচন। 100 টাকার y% সরল সুদের হারে y² বছরে মোট সুদ y³ আমরা দেখে নিই কি হয়। 3-এর দাগের 1-এরটা 100 টাকার y% সুদের হারে y² বছরের 100 টাকার y% সুদের হারে y² বছরের মোট সুদ y³ বলেছে। তার মানে এটা কত হয়? এইটা বাই 100। তাহলে p এর জায়গায় 100 আছে, r এর জায়গায় y% আছে, t এর জায়গায় y² আছে, y² বছরের বলেছে তাই তো, y² বছরে বাই 100 ফর্মুলা। তাহলে এইটা সুদ 100 কেটে গেল y³ টাকা, সুদ y³ টাকাই বলা আছে। তার মানে 3-এর দাগের 1-এরটা 3-এর দাগের 1 এটা সত্য হয়ে যাচ্ছে। প্রথমটা সত্য হলো। ঠিক আছে, দ্বিতীয়টা দেখো। দ্বিতীয়টা কি বলেছে? রুটের মধ্যে আছে, দ্বিতীয়টা আছে রুটের মধ্যে 1 প্লাস রুটের মধ্যে 5 প্লাস রুটের মধ্যে 16। রুটের মধ্যে 1, রুটের মধ্যে 5, রুটের মধ্যে 16। রুটের মধ্যে 1 প্লাস রুটের মধ্যে 5 প্লাস রুট ওভার অফ 16 4 হয়, হয়ে যাচ্ছে রুটের মধ্যে 1 প্লাস রুটের মধ্যে 5 আর 4 9, রুটের মধ্যে 1 প্লাস রুট 3, 3-এর 1-এ 4 সমান 2 আসছে। এই মানটা আসছে। বলছে এবার যেটা বলেছে এটা একটি করণী, কিন্তু এটা একটি করণী নয় তো। ঠিক আছে, যে মানটা এলো করণী নয়। তাহলে এটা 2-এরটা মিথ্যা হয়ে যাচ্ছে। মিথ্যা হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 3-এরটা দেখো। 3-এর দাগে 3-এরটা কি বলেছে দেখি। 3-এরটা বলেছে 3-এর দাগে 3-এরটা বলেছে যে দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে তাদের মধ্যে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা 4টি। সরল সাধারণ দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, দুটি বৃত্ত পরস্পরকে, এই যে একটা বৃত্ত
এই একটা বৃত্ত বহিঃস্পর্শ করেছে। সরল সাধারণ স্পর্শক কাকে বলে? যখন স্পর্শকের একই পার্শ্বে দুটো বৃত্ত থাকে সেই স্পর্শককে সরল সাধারণ স্পর্শক বলে। এই একটা স্পর্শক, আবার সাধারণ মানে দুটোরই স্পর্শক হতে হবে। তাহলে এইরকম দুটোই স্পর্শক হওয়া সম্ভব, সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক স্পর্শ করলেও দুটো, স্পর্শ না করলেও দুটো। সরল সাধারণ স্পর্শক দুটোই হয়, ঠিক আছে? স্পর্শ করলেও দুটো, স্পর্শ না করলেও দুটো। কিন্তু এখানে বলে দিয়েছে যে 4টি, তাহলে 3-এর দাগে 3-এরটা যেটা হবে সেটা মিথ্যা তথ্য দিয়েছে, ভুল তথ্য দিয়েছে, তাহলে এটা মিথ্যা হবে, মিথ্যা হবে। 4-এরটা কি বলেছে দেখি। 4-এরটা বলেছে একটি ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ঘনকটির আয়তন প্রতি ঘনকের 4 গুণ হবে। মনে করো ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক, তাহলে আয়তন কত হবে? a কিউব ঘন একক। যখন বাহুর দৈর্ঘ্য a একক তাহলে আয়তন a কিউব ঘন একক। যখন বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে যাচ্ছে তাহলে 2a হয়ে যাচ্ছে, দ্বিগুণ হলে 2a হচ্ছে, তখন তার আয়তন 2a তার কিউব সমান 8a কিউব ঘন একক হয়ে যাচ্ছে, মানে 8 গুণ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে তথ্যে দেওয়া আছে 4 গুণ, 8 গুণ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে তথ্যে দেওয়া আছে 4 গুণ, তাহলে এটাও মিথ্যা হচ্ছে, এটাও মিথ্যা হবে, তাহলে এটাও মিথ্যা হচ্ছে। 5-এরটা দেখো। 5-এরটা কি বলেছে? 1/কোসেক থিটার সর্বোচ্চ মান 1। 1/কোসেক থিটা, 1/কোসেক থিটা মানে হচ্ছে সাইন থিটা। 1/কোসেক থিটা মানে সাইন থিটা। এই সাইন থিটার সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1। এর মান -1 থেকে 1-এর মধ্যে থাকে, তাহলে সর্বোচ্চ মান 1। এটা সত্য, সঠিক দিয়েছে এটা। 1/কোসেক থিটা মানে সাইন থিটা, সাইন থিটার সর্বোচ্চ মান 1 এবং সর্বনিম্ন মান -1, ঠিক আছে? থিটার মান যাই হোক। এবার 6-এরটা। 6-এরটা দেখো। বলেছে প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় 5। প্রথম 5টি মৌলিক সংখ্যা কি কি হবে? 2 থেকে শুরু, 2, 3, 5, 7, 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11 হবে। প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় এইটা বাই 5। 5 দিয়ে গড় নির্ণয় করছি, 5টা সংখ্যা, তাই 5 দিয়ে ভাগ হলো। কত হচ্ছে? 3 আর 2 5 আর 5 10, 10-এর সাথে 17, 17 আর 11 28, 28 বাই 5, 5 5-এ 25, 5.6 হচ্ছে। কিন্তু এখানে কি দেওয়া আছে? বলছে প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় 5, তাহলে মিথ্যা, তথ্যটা মিথ্যা আছে, মিথ্যা হবে, মিথ্যা হলো, ঠিক আছে? 2 থেকে 2, 3, 5, 7, 11 হচ্ছে, তাহলে 5.6 হচ্ছে, কিন্তু এখানে 5 দেওয়া আছে, তাহলে মিথ্যা হলো। এবার দেখো, তাহলে এখানে সব কটা হয়ে গেল 3-এর দাগের। এবার আমরা 4-এর দাগে শুরু করছি। 4-এর দাগের অঙ্ক আছে, 2 নম্বরের অঙ্ক আছে প্রত্যেকটা, তাহলে প্রত্যেকটা কোষে দেখাতে হবে ভালোভাবে। প্রত্যেকটা অঙ্ক 4-এর দাগের ভালোভাবে কোষে দেখাতে হবে। চারের দাগের 1 কি বলেছে? বার্ষিক শতকরা কত হার সরল সুদে 7,300 টাকার একদিনের সুদ 5 পয়সা হবে? 7,300 টাকার একদিনের সুদ 5 পয়সা, ঠিক আছে? বার্ষিক, আমরা ধরছি বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার R%, আসল সমান 73,000 টাকা, ঠিক আছে? আসল 73,000 টাকা। এবার যেহেতু সুদের হারটা বার্ষিকে আছে, এটা একদিন, একদিন সমান সময় সমান, আমরা এটা একদিন বলেছে, এটা সময়টাকে আমরা বছরে নিয়ে যেতে হবে আমাদের, ঠিক আছে? এবার এটা যদি আমরা বছরে নিয়ে চলে যাই, একদিনের সুদ, এখানে দেখো একদিনে সুদ 5 পয়সা, তাহলে 365 দিনের সুদ কত হবে? 5 × 365 হবে, এত পয়সা। 5 5-এ 25, 5 থেকে 2, 5 6 3 7 32, 2 থেকে 3, 3 5 15, 3 18, এত হচ্ছে, এত পয়সা সমান 18.25 টাকা। আমরা টাকায় ঘুরিয়ে নিলাম এটা। তাহলে একদিনের সুদ 5 পয়সা, তাহলে সময়টা আমরা 1 বছরে নিয়ে চলে যাচ্ছি। তাহলে 1 বছর, আর সুদ কত হয়ে যাচ্ছে? সুদ হয়ে যাচ্ছে 18.25 টাকা, ঠিক আছে? এবার সরল সুদে চেয়েছে, শর্তানুসারে এই ক্যালকুলেশনটাও করবে এখানে, ঠিক আছে? শর্তানুসারে আমরা ধরে নিচ্ছি R% ধরে নিচ্ছি, PRT/100, P মানে আসল 73,000, PRT, T 1 বছর, বাই 100,
সমান 18.25 বা এখানে এ দুটো কেটে গেল, বা আর সমান কত হচ্ছে 18.25, দশমিক উঠল এখানে দুটো শূন্য, এখানে 730টা এদিকে উপরে আছে, এদিকে এলে নিচে হয়ে যাবে 730 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এটাকে কাটতে হবে। কত দিয়ে কাটবে? এটা কাটছে আমাদের 25 দিয়ে কেটে যাবে, আর এর মানে 25 দিয়ে 7 25 175 হচ্ছে, 7 25 175, 175 হলে পড়ে থাকছে 7 7 75, 3 25 75 হচ্ছে, 73 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 73 হয়ে যাচ্ছে। আমরা 25 দিয়ে কাটছি, এটা 4 25 4, এটা 4 হচ্ছে, আর এটা 73 10, তাহলে বা r = 1/40, r = 1/40 আসছে। ঠিক আছে, r = 1/40 আসছে। ঠিক আছে, অতএব সুদের হার উত্তর লিখবে, অতএব সুদের হার 1/40% হয়ে গেল। একদমই সহজ অঙ্ক, দেখে নাও। নেক্সট দেখো 4 দাগে 2 এর অঙ্ক শুরু করবো আমরা। এটা প্রসেসটা দেখে নাও। ওই ক্যালকুলেশনটাও কিন্তু করে দেখাতে হবে। আমরা যেটা সময় একদিনে রেখে করলে হতো, একদিনটাকে 1/365 বছরে ঘুরিয়ে নিতাম, আর পয়সাটাকে 5 পয়সাটাকে 5/100 নিয়ে চলে যেতাম, তাহলেও হতো, বা এইভাবে করলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নেক্সট দেখো 2 এরটা। দুইয়েরটা কি বলেছে? বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? বার্ষিক নির্দিষ্ট চক্রবৃদ্ধি ধরি সুদের হার r%, আর আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি সুদের হার r%, এবং আসল আমরা ধরে নিচ্ছি আসল সমান p টাকা, আসল সমান p টাকা। হ্যাঁ, সুদের হার r%, আসল সমান p টাকা। এবার n বছরে কিছু টাকা কি বলছে? এখানে বলেছে n বছরে কিছু টাকা দ্বিগুণ হয়। অতএব এখানে যে কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশন অনুযায়ী দ্বিগুণ হয় মানে কি? তাহলে অতএব p × 1 + r/100, তারপরে n সমান এটা 2p হয়ে যাবে। n বছরে দ্বিগুণ হয়, 2p হয়ে যাবে, 2p হবে। ঠিক আছে, p × 1 + r/100, p × 1 + r/100, তারপরে n। ঠিক আছে, n বছরে দ্বিগুণ হয়, 2p হবে। তাহলে কত বছরে 4 গুণ হবে? তাহলে এখানে হয়ে যাচ্ছে, আমরা পিটা যদি এদিকে নিয়ে চলে আসি, 1 + r/100, তারপরে n সমান এটা 2 হয়ে যাচ্ছে, এটা 2 হচ্ছে। এবার বলছে আমরা ধরে নিচ্ছি t বছরে 4 গুণ হবে। ধরি t বছরে 4 গুণ হবে, আমরা ধরে নিচ্ছি t বছরে 4 গুণ হবে। অতএব p × 1 + r/100 কি নির্ণয় করতে হবে? আমাদের নির্ণয় করতে দিয়েছে যে কত বছরে, মানে t এর মানটা নির্ণয় করতে হবে। t p × 1 + r/100, তারপরে t বছরে 4 গুণ হচ্ছে। ঠিক আছে, 4 গুণ হবে মানে এটা 4p, সব বৃদ্ধিমূল এটা 4p হয়ে যাবে, বা 1 + r/100, তারপরে t, এটা p দিয়ে ভাগ হলে এদিকে pp, এটা 4 হয়ে যাচ্ছে, বা 1 + r/100, তারপরে t সমান এটা 2 স্কোয়ার, 2 টু দি পাওয়ার 2। ঠিক আছে, তার মানে এইটা হয়ে যাচ্ছে, বা 1 + r/100, তারপরে t সমান এইটা পারে 1 + r/100, এই 2 এর মানে এইটা, তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে এই পাওয়ারে 2n হয়ে যাবে, তার পাওয়ারে 2, তার মানে 2n হয়ে যাচ্ছে। একবারে সূচকের নিয়ম অনুযায়ী একবারে করে দিচ্ছি। উভয় দিক তুলনা করলে t = 2n চলে আসছে, t = 2n চলে আসছে। তাহলে উত্তর লিখবে, অতএব উত্তর লিখবে কত বছরে 4 গুণ হবে? অতএব 2n বছরে 4 গুণ হবে। অতএব 2n বছরে 4 গুণ হবে, এটাই অ্যান্সার। 2n বছরে 4 গুণ হবে। 4 দাগে 2 একটা। নেক্সট দেখো 4 দাগে 3।
আচ্ছা, তিনি একটা কি বলেছে, a/2 = b/3। এটা একটা পেজে আমরা সলভ করেছি এর আগে, যে 5টা পেজ এর আগে হয়েছে বা 6টা পেজ এর আগে হয়েছে, তার মধ্যে একটা এই অঙ্কটা আছে। a/2 = b/, আমরা ধরে নিচ্ছি, এখান থেকে ধরে দিয়ে শুরু করছি। ধরি a/2 = b/3 = c/4 a/2 = b/3 = c/4 = 2a - 3b + 4c/p। 2a - 3b + 4c/p সমান k ধরে নিচ্ছি, যেখানে k ≠ 0। ঠিক আছে, এইটা তাহলে a/2 সমান k, অতএব a সমান 2k, b সমান 3k, c সমান 4k, আর এইটা 2a - 3b - 4c সমান pk। ঠিক আছে, আচ্ছা কি চেয়েছে এটা, p এর মান কত। এবার আমরা যে a b c এর মানগুলো জানি সেটা এদিকে পুট করছি। 2 × 2k - 3 × 3k - 4 × 4k সমান pk। এটা 4k - 9k - 16k সমান pk। কত হচ্ছে, এটা 12, 12 9 21, 21k আসছে। 21k = কত হচ্ছে, pk। এটা -21, তাহলে p চলে আসছে -21, p এর মান -21 আসছে। আচ্ছা, এটা 4c আছে, 4c প্লাস 4c আছে, প্লাস প্লাস প্লাস, তাহলে 16 আর 4 20, তাহলে এখানে মানটা চেঞ্জ হবে। 16 আর 4 20 প্লাস আছে, প্লাস 4c, তাহলে 11k হচ্ছে। বাহ, তাহলে k সমান, এই p সমান হয়ে যাচ্ছে 11। p এর মান 11 আসছে, p সমান 11 হচ্ছে। ঠিক আছে, p এর মান 11 হচ্ছে, তাহলে এখানে উত্তর লিখবো, অতএব p এর মান 11। p এর মান 11, উত্তরটা লিখবে তোমরা। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কের শেষে উত্তর অবশ্যই লিখবে, p এর মান 11। নেক্সট দেখো 4এরটা। চারটা কি বলেছে, kx² + 2x + 3k = 0। kx² + 2x + 3k = 0 বলা আছে। kx² + 2x + 3k = 0 বলা আছে। সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে k এর মান কত। আচ্ছা, এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি হয়ে যাবে -2/k, এই যে -b/a, b এর জায়গায় 2 আছে, এর জায়গায় a, আর সমীকরণের বীজদ্বয়ের গুণফল সমান c/a হয়। এখানে c এর জায়গায় আছে 3k, c/a, আর এর জায়গায় আছে k, কেটে গেলে 3। শর্তানুসারে তাহলে -2/k সমান 3 হয়ে যাচ্ছে, দুটো সমান বলে দিয়েছে। ঠিক আছে, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান, তাহলে k এর মান কত, বা এটা 3k সমান -2, বা k সমান -2/3। অতএব উত্তর লিখবে k এর মান -2/3। উত্তর লিখবে তোমরা প্রত্যেকে k এর মান -2/3, প্রত্যেকে উত্তর লিখবে k এর মান -2/3, প্রত্যেকটা অঙ্কের শেষে উত্তর লিখবে। এবার 4এর দাগের 5এরটা, এটা 4এরটা হলো, 4এর দাগের 4এরটা হলো। ঠিক আছে, 4এর দাগের 5এরটা। পাঁচেরটা কি বলেছে, 4এর দাগে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি এবং 11 সেমি, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 17 সেমি হলে বৃত্ত দুটি একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। এরকম একই অঙ্ক আমরা করেছি এর আগেও, কিন্তু এইটার ডিজিটগুলো আলাদা আছে, একটু মানগুলো শুধু চেঞ্জ করে দিয়েছে। দুটি বৃত্তের একটির ব্যাসার্ধ বলেছে 11 আর একটি 17, এইটা মনে করো 11, এটা আমরা মনে করছি 11 সেমি, পুরোটা 11, আর এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বলেছে 17, আর এটা 3 বলেছে, এটা পুরোটা 17। ঠিক আছে, আচ্ছা 3 17 সরল সাধারণ স্পর্শকের দূরত্ব, আমরা এটা পি কিউ নাম দিচ্ছি, এখানে এবি নাম দিচ্ছি। এবি হচ্ছে স্পর্শক, এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। এখানে পি কিউ এর সমান্তরাল করে এটা অঙ্কন করছি আমরা, এই বিসি অঙ্কন করছি। ঠিক আছে, এবার আমরা লিখছি, ধরা যাক পি ও কিউ কেন্দ্রীয়
বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে 11 একক ও 3 একক, 11 একক ও 3 একক। এককই বলেছে না, একক নয়, সেমি দেয়া আছে, এককটা সেমি দেয়া আছে, একক পার্টিকুলার উল্লেখ করা আছে, কিছু না থাকলে আমরা একক লিখতাম, এখানে সেমি দেয়া আছে, সেমি লিখতে হবে। 11 সেমি ও 3 সেমি, ঠিক আছে। এবি সরল সাধারণ স্পর্শক। আচ্ছা, পি কিউ সমান্তরাল বিসি অঙ্কন করলাম। অতএব পিসি সমান বি কিউ সমান 3 সেমি। আচ্ছা, এপি ব্যাসার্ধ সমান 11 সেমি, ঠিক আছে। অতএব এসি সমান কত? এই যে এসি সমান 11 মাইনাস 3 হবে, যেহেতু এইটা 3, এইখানটাও 3 হবে, পিসিটাও 3 হবে, তাহলে 11 মাইনাস 3 সেমি হচ্ছে সমান 8 সেমি হয়ে যাচ্ছে, তাহলে এসিটা 8 সেমি হয়ে যাচ্ছে। এবার দেখো, এই যে স্পর্শক আর ব্যাসার্ধ সবসময় সমকোণে থাকে, অতএব ত্রিভুজ এ সি বি একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। ত্রিভুজ এ সি বি একটি সমকোণী ত্রিভুজ। আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়, তাহলে এই সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ। হ্যাঁ, তাহলে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান বিসি স্কয়ার হবে। তাহলে এবি স্কয়ার প্লাস এসি হচ্ছে 8 স্কয়ার ইকুয়াল টু বিসি হচ্ছে 17, এটা 17 স্কয়ার, বা এবি স্কয়ার সমান 17 289 মাইনাস 64, 8 স্কয়ারটা ডান দিকে গিয়ে মাইনাস হয়ে যাচ্ছে, বা এবি স্কয়ার সমান 225 হচ্ছে, বা এবি সমান প্লাস মাইনাস 15। অতএব এবি সমান 15। অতএব উত্তর লিখবে, দেখো এবি মান 15 নিয়ে চলে এসেছি, উত্তরটা লিখবে যে বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 15 সেমি। বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 15 সেমি, এটাই উত্তর হবে। বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 15 সেমি, ঠিক আছে, একদমই সহজ অঙ্ক। নেক্সট দেখো 6টা। বলছে ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ 90 ডিগ্রি, চিত্র অঙ্কন করছি। এটা এ, এটা বি কোণ 90 ডিগ্রি মনে করো, ঠিক আছে। ত্রিভুজ এবিসি এর কোণ এ বি সি সমান 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, আর কি বলা আছে? বিডি পারপেন্ডিকুলার টু এসি। বিডি পারপেন্ডিকুলার টু এসি। তাহলে এইরকম কন্ডিশন হলে এইদিকে ছোট ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, এইদিকে ছোট ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, এবং এই দুটো ত্রিভুজও পরস্পর সদৃশ হয়, এরকম একটা উপপাদ্য আছে। তাহলে তার কন্ডিশন অ্যাপ্লাই করে এটা সলভ করতে হবে, ঠিক আছে। এখানে বলে দিয়েছে এবি সমান 6 সেমি, এবি 6 বলে দিয়েছে, এবি 6 সেমি। আর কি বলা আছে? বিডি 3 সেমি, সিডি 5.4 সেমি। বিডি এইটা 3 সেমি আর সিডি 5.4 সেমি। এটা হচ্ছে এর বিপরীত কোণটা বলা আছে। আচ্ছা, এর বিপরীত কোণ এই দুটো বলা আছে, এর বিপরীত এইটা, এর বিপরীত এইটা, তাহলে এর সাপেক্ষে এইটা বিপরীত কোণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি নির্ণয় করতে বলেছে? বিসি নির্ণয় করতে বলেছে, বিসি, ঠিক আছে, বিসি নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব বিসি? সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রে যদি চলে যাই, সম্পূর্ণ ত্রিভুজ, এবং আমরা নিয়ে নেব সম্পূর্ণ ত্রিভুজ, এবং অতএব ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ বিসিডি পরস্পর সদৃশ, ঠিক আছে। এটা লিখে নিলে পরস্পর সদৃশ, যেটা আমাদের দরকার আমরা শুধু সেটাই লিখলাম। আরও লেখা যেত যে এবিসি ও এ বিডি সদৃশ, বিসিডি ও এবিডি সদৃশ, এভাবে লেখা যেত। আমাদের যেটা দরকার এবিসি আর বিসিডি সদৃশ। এবার এবিসির হচ্ছে এই কোণটা দুটোতেই আছে, এই কোণটা হচ্ছে আমরা প্রথমে মূল ত্রিভুজের এবিসি এর বিপরীত বাহু হচ্ছে এবি সি কোণের, আর ছোট ত্রিভুজের এই ত্রিভুজটার এর বিপরীত বাহু হচ্ছে বিডি, হলো।
আচ্ছা, এবার মূল ত্রিভুজের এর সঙ্গে এইটা সমান, এইটা এর 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তার মানে ছোট ত্রিভুজের এই কোণটার সঙ্গে বড় ত্রিভুজের এই কোণটা সমান, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে বিসি। বিসি এর সঙ্গে এইটা সমান, এর বিপরীত বাহু সিডি। আচ্ছা, অতএব এবি সমান কত? এবি সমান বলে দিয়েছে 6 সেমি, বিডি সমান 3। আচ্ছা, বিসি সমান কত বলেছে? বিসি সমান বের করতে হবে, সিডি সমান 5.4, বা এটা কেটে গিয়ে 2 হচ্ছে, বিসি সমান 10.8 আসছে। বিসি সমান চলে আসছে 10.8, ঠিক আছে, বিসি সমান 10.8। তাহলে এবার উত্তর লিখবে বিসি বাহুর দৈর্ঘ্য 10.8 সেমি। অতএব উত্তরে লিখবে বিসি বাহুর, একদমই সহজ অঙ্ক, শুধু বুঝে ক্যালকুলেশনটা করতে হবে। বিসি বাহুর দৈর্ঘ্য 10.8 সেমি, একদমই সহজ অঙ্ক, ঠিক আছে। নেক্সট দেখো, আচ্ছা 4 দাগে 6 হলো, এবার 7এরটা। 7এরটা কি বলেছে দেখি। সাতেরটা বলেছে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এডি, আমরা প্রথমে এবিসিডি বৃত্তস্থ, প্রত্যেকটা ছবি স্কেল 2 নম্বরের থেকে যখনই শুরু হবে স্কেল কম্পাস ইউজ করে ছবি আঁকবে, পেন্সিল স্কেল কম্পাস ইউজ করে ছবি আঁকবে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ বলে দিয়েছে, এইটা মনে করো এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে লিখলে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। হ্যাঁ, এডি ও এবি বাহুকে ইও এফ পর্যন্ত বর্ধিত করা হলো। বলেছে এডি ও এবি বাহুকে ইও, তার মানে এডিকে ই পর্যন্ত, এডিকে ই পর্যন্ত, এটা ই, আর এবিকে এফ পর্যন্ত। এডি ও এবি বাহুকে ই ও এফ পর্যন্ত বর্ধিত করানো হলো, বর্ধিত করানো হলো, ঠিক আছে। এডি ও এবি বাহুকে ই ও এফ পর্যন্ত বর্ধিত করানো হলো, ঠিক আছে। আর বলে দিয়েছে সিবিএফ সমান 120, কোণ সিবিএফ সমান 120 ডিগ্রি। অতএব কোণ সিবি, এইটা তো পুরো একটা সরলরেখা, এটা 120, তাহলে এইটা কত হবে? কোণ সিবিএ সমান 180 মাইনাস 120 সমান, এটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, এটা 60 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, এটা 60 ডিগ্রি হলে এটা কত হবে? অতএব কোণ এডিসি সমান 180 মাইনাস 60 সমান 120 হচ্ছে, এইটা 120। এবার এটা একটা সরলরেখা, পুরোটা একটা সরল কোণ, তার মধ্যে এইটা 120, তাহলে এইটা কত? অতএব কোণ সিডিই সমান 180 মাইনাস 120 সমান 60 ডিগ্রি। অ্যান্সার সিডিই এর মান, কিসের মান চেয়েছে? মান চেয়েছে সিডিই এর মান চেয়েছে, মান নির্ণয় হয়ে গেছে 60 ডিগ্রি। এবার অ্যান্সারটা তোমরা লিখবে সিডিই এর মান সিডিই এর মান 60 ডিগ্রি। অ্যান্সারটা লিখবে সাথে থেকে সিডিই এর মান 60 ডিগ্রি, ঠিক আছে, একদমই সহজ অঙ্ক। নেক্সট দেখো 8এরটা, 8এর অঙ্ক, 4 দাগের 8এরটা। tan 4 theta into tan 6 theta সমান 1। tan 6 theta সমান 1 বাই tan 4 theta, বা tan 6 theta সমান 1 বাই tan মানে cot 4 theta হয়ে যাবে, ঠিক আছে। বা tan 6 theta সমান, এটাকে আমরা প্রকাশ করতে পারি tan 90 মাইনাস 4 theta হিসেবে। tan 90 মাইনাস 4 theta cot 4 theta হয়। উভয় দিক দিয়ে আমরা tan যদি সরিয়ে দিই তাহলে আমাকে এটা কাটবে না, কখনোই কাটা যাবে না, ঠিক আছে। 6 theta সমান জাস্ট মানটা তুলে দিলাম 90 মাইনাস 4 theta। এবার 4 theta ইজিক্যালে 6 theta প্লাস 4 theta সমান 90 ডিগ্রি, বা 10 theta সমান 90 ডিগ্রি, বা থিটা সমান 90 ডিগ্রি বাই 10, বা থিটা সমান 10 ডিগ্রি, ঠিক আছে। থিটা সমান 10 ডিগ্রি হচ্ছে। তাহলে এখানে কি বলেছে? sin 5 থিটার মান। অতএব
এটা থিটা সমান আচ্ছা 9.90 9 ডিগ্রি হবে, 10 দিয়ে ভাগ করলে 9.90 9 ডিগ্রি হবে, 90কে 10 দিয়ে ভাগ করলে এটা 9 ডিগ্রি। অতএব সাইন 5 থিটা সমান সাইন 9 ডিগ্রি বসালে 5 9 45 ডিগ্রি হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 1/√2। উত্তরটা তোমরা লিখবে যে সাইন 5 থিটার মান 1/√2। উত্তরটা প্রত্যেকে অবশ্যই লিখবে সাইন 5 থিটার মান 1/√2, ঠিক আছে। এবার দেখো 9এরটা, 8এরটা হয়ে গেল, 9এরটা দেখো। দেখো তোমাদের অনেকে পরিচিত থাকতেই পারে যারা সিবিএসসি আইসিএসসি এবং আইএসসি ইংলিশ মিডিয়ামে পড়ছে, তাদের ক্লাস 9 to 12 যারা স্টুডেন্ট আছে তাদের প্রবলেম আর.ডি. শর্মার বই থেকে সলভ করা হয়। আর.ডি. শর্মার বই থেকে তাদের যা সমস্ত প্রবলেম ক্যালকুলাস ক্লাসরুম CLASSROOM CALCULUS CALSSROOM এই চ্যানেল আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। এখানে ক্লাস 9 থেকে 12 সিবিএসসি আইসিএসসি এবং আইএসসি বোর্ডের সমস্ত ম্যাথ সলভ করে দেওয়া হয়। আর দেখো তোমাদের অনেকে থাকতেই পারে যারা পরিচিত কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, বিভিন্ন কম্পিটিটিভ ম্যাথ ক্লাস CLASS। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ম্যাথ একটা ভাইটাল পার্ট। কম্পিটিটিভ এক্সামে যে ধরনের ম্যাথ আসে সেই ধরনের ম্যাথে আমাদের এই ইউটিউব চ্যানেলে কম্পিটিটিভ ম্যাথ ক্লাস এগুলো এটা করানো হয়। তাহলে এইটাকে ফলো করলে কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব সুবিধা হবে, ঠিক আছে, সাকসেস পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। নেক্সট দেখো, তোমাদের পরিচিত অনেকে থাকতেই পারে। এবার দেখো 9এরটা, আর cos θ = 2√3 9 আর cos θ = বলা আছে 2√3। আর কি বলা আছে, আচ্ছা আমরা যোগ করে দিচ্ছি, এটা স্কোয়ার করে দিচ্ছি, এটা স্কোয়ার করে দিলে r² cos² θ 2√3 তার স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 2√3 তার স্কোয়ার করলে কথা 2√3 × 2√3 2 2 4 3 4 12, এটা 1 নাম্বার দিচ্ছি আমরা। আর বলা আছে r sin θ = কি বলা আছে, r sin θ = বলা আছে 2, তাহলে স্কোয়ার করলে কি হবে r² sin² θ সমান 4, এটা 2 দিচ্ছি 1 + 2 করে পাই, হয়ে যাবে r² cos² θ প্লাস r² sin² θ সমান 12 + 4, বা r² কমন নিলে cos² θ প্লাস sin² θ সমান 16, বা r² cos² θ প্লাস sin² θ সমান 1, তাহলে r² × 1 r²ই হয়ে যাবে, r² সমান 16, বা r = ±4, অতএব r সমান 4ই নিতে হবে। r সমান 4 হয়ে যাচ্ছে, কিসের মান চেয়েছে, r আর থিটার মান চেয়েছে, r এর মান নির্ণয় হয়ে গেল। এবার আমরা যে কোনো একটা অ্যাপ্লাই বসালেই হবে, এইটা পুট করছি r cos θ সমান 2√3, তাহলে এরপর এইখানে ক্যালকুলেশন করছি, এটা তাহলে 4 cos θ সমান 2√3, বা cos θ সমান 2√3/4, বা cos θ সমান এটা কেটে দিলে 2√3/2, বা cos θ সমান cos কতর মান, cos 60 মান, cos 60 না cos 30 মান, cos 30 মান হয়ে যায় √3/2, ঠিক আছে, cos 30 মান √3/2 হয়, cos 30 মান, ঠিক আছে। তাহলে আমরা এটা 30 ডিগ্রি নিচ্ছি, তাহলে থিটা সমান তখন কত হয়ে যাবে, থিটা সমান এটা cos এর ক্ষেত্রে যে চলছে থিটা সমান 30 ডিগ্রি চলে আসছে, ঠিক আছে। এটা প্লাস মাইনাসও হতে পারে, এবার মাইনাস হলে cos এর ক্ষেত্রে cos মাইনাস খেয়ে নেয়, সেরকমই মান আসছে, ঠিক আছে। আর সাইনের ক্ষেত্রে মাইনাস হলে এটা মাইনাস হবে, 30 ডিগ্রি চলে আসছে, তাহলে আর এর মান হয়ে যাচ্ছে, আর এর মান 4, পজিটিভ মান নিচ্ছে, আর এর মান 4, আর থিটা সমান 30 ডিগ্রি, পজিটিভ মানটাই আমরা প্রকাশ করছি, ঠিক আছে, পজিটিভ মানেই প্রকাশ করছি, আর এর মান 4, থিটা সমান 30 ডিগ্রি, r = 4, থিটা = 30 ডিগ্রি। নেক্সট দেখো, আর এর মান প্লাস মাইনাস রাখতে পারো, তা অসুবিধা নেই, এখানে প্লাস মাইনাসও বলে দিতে পারো। আর এখানে যেহেতু মাইনাসের কন্ডিশন নেই, যে সাইনের কোনো মান তোমাদের মাইনাস হতে পারে নেই যেহেতু, সেই কারণে আমরা শুধু 30 ডিগ্রি লিখলাম একটা। নেক্সট দেখো 10এরটা, 10এর অঙ্ক। কি বলেছে দেখি, নেক্সট বলেছে একটি শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই হলে শঙ্কুর তির্যক উচ্চতা কত। শঙ্কুর উচ্চতা ধরি, তির্যক উচ্চতা L, ধরি শঙ্কুর তির্যক উচ্চতা L সেমি,
ঠিক আছে, ধরি শঙ্কুর তির্যক উচ্চতা এল সেমি, আমরা ধরছি শঙ্কুর তির্যক উচ্চতা এল সেমি। ঠিক আছে, শঙ্কুর উচ্চতা এইচ, শঙ্কুর উচ্চতা এইচ সমান কত বলে দিয়েছে? শঙ্কুর উচ্চতা এইচ সমান 12 সেমি। শঙ্কুর উচ্চতা এইচ সমান 12 সেমি। ঠিক আছে, তাহলে আয়তন বলা আছে 100 পাই, শঙ্কুর আয়তন 100 পাই, শঙ্কুর আয়তন সমান 100 পাই। ঠিক আছে, শঙ্কুর আয়তন 100 পাই বলে দিয়েছে। তাহলে আমরা শর্তানুসারে কি হয়ে যাবে, এখানে এল এর মান আছে, উচ্চতা এল এর মান নির্ণয় করতে হবে। আমরা তাহলে আমরা ধরছি শঙ্কুর ব্যাসার্ধ, ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর সেমি। শর্তানুসারে কি হবে, শর্তানুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইচ এর মান হচ্ছে 12 ইজ ইকুয়াল টু 100 পাই। ঠিক আছে, পাই পাই ক্যান্সেল আউট হয়ে গেলে এখানে এটা 3 4 হয়ে যাচ্ছে 4, আর পাই পাই ক্যান্সেল আউট হয়ে গেলে তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে 100 পাই বাই এটা 4 আছে 4 পাই, পাই পাই ক্যান্সেল আউট, এটা 25 থাকছে, বা আর স্কোয়ার সমান 25, বা আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5, বা আর সমান 5। অতএব শঙ্কুর ব্যাসার্ধ হয়ে গেল, শঙ্কুর ব্যাসার্ধ 5 সেমি, শঙ্কুর ব্যাসার্ধ 5 সেমি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এল এর মান কত হবে আমরা কি জানি, এবার এর পরের ক্যালকুলেশনটা এদিকে করছি। আমরা জানি শঙ্কুর ক্ষেত্রে আমরা জানি এল হচ্ছে তির্যক উচ্চতা শঙ্কুর, এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার, বা এল স্কোয়ার সমান আর এর মান 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, বা এল স্কোয়ার সমান 12 12 144 প্লাস 25, বা এল স্কোয়ার সমান 169, বা এল ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 13। অতএব এল সমান 13। অতএব উত্তর লিখবে শঙ্কুর তির্যক উচ্চতা 13 সেমি, পজিটিভ মানটা হবে এখানে গ্রাহ্য হবে। ঠিক আছে, পজিটিভ মানটা গ্রাহ্য হবে, উত্তর লিখবে শঙ্কুর তির্যক উচ্চতা 13 সেমি। দেখো কত সুন্দরভাবে হয়ে গেল অঙ্কটা, শঙ্কুর তির্যক উচ্চতা 13 সেমি উত্তর লিখবে। নেক্সট দেখো 11টা, একদম সহজ অঙ্ক 11 অঙ্কটা সলভ করছি। দেখো আমাদের চ্যানেলটা ফলো করতে থাকো, যতগুলো পেপার আছে সমস্ত পেপার আমরা সলভ করে দিয়ে দেবো। ঠিক আছে, এটা সম্ভবত 7 নম্বর পেপার চলছে, 7 নম্বর পেজ চলছে, 395 পাতা, সোনারপুর বিদ্যাপীঠের সলিউশন করছি আমরা, সোনারপুর বিদ্যাপীঠের কোশ্চেন সলভ করছি। একটি নিরেট গোলকের ক্ষেত্রফল এস, নিরেট গোলকের ক্ষেত্রফল এস বর্গ একক এবং আয়তন ভি ঘন একক। ঠিক আছে, নিরেট গোলকের ক্ষেত্রফল এস বর্গ একক, আয়তন ভি ঘন একক, এস কিউব বাই ভি স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে, এস কিউব বাই ভি স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে। ধরি গোলকের ব্যাসার্ধ আর একক, অতএব এস মানে ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার এত হবে, এস এত বর্গ একক হয়ে যাচ্ছে, আর ভি সমান 4/3 পাই আর স্কোয়ার এত ঘন একক। ঠিক আছে, এইটা হচ্ছে গোলকের ক্ষেত্রে। ঠিক আছে, গোলকের ক্ষেত্রে দেখো এই কন্ডিশনে আসছি আমরা। ঠিক আছে, এবার দেখো কিসের মান চেয়েছে, আমাদের মান নির্ণয় করতে হবে। এটা কিউব হয়, 4/3 পাই আর কিউব। অতএব মান চেয়েছে কিসের, মান চেয়েছে এখানে আমাদের মান চেয়েছে এস কিউব বাই ভি স্কোয়ার। অতএব এস কিউব বাই ভি স্কোয়ারের মান চেয়েছে সমান এস কিউব, এস এর মান কত 4 পাই আর স্কোয়ার তার কিউব, ভি এর মান 4/3 পাই আর কিউব তার স্কোয়ার, এইটা। ঠিক আছে, এত। তাহলে প্রথমটা এস কিউব, তাহলে এই মানটা নির্ণয় করলে কি হবে, এই মানটা হয়ে যাবে
4 4 16, 4 16 64 পাই কিউব 8 টু দি পাওয়ার 6, এটা স্কোয়ার 4 4 16 বাই 9, 16 বাই 3 থেকে 9, 9টা উপরে উঠে যাবে, উল্টে যাবে 9টা, এখানে পাই স্কোয়ার হয়ে যাচ্ছে ইন্টু আর স্কোয়ারের আর কিউবের স্কোয়ার করলে 8 টু দি পাওয়ার 6 হয়ে যাবে, 8 টু দি পাওয়ার 6, 8 টু দি পাওয়ার 6 কেটে গেল, 4 16 64 হয়ে যাচ্ছে 4। আচ্ছা পাই কিউব আর এটা পাই পড়ে থাকবে, 4 9 36 পাই অ্যান্সার আসছে। উত্তরটা লিখে দেবে এস কিউব বাই ভি স্কোয়ারের মান 36 পাই। উত্তরটা লিখে দেবে এস কিউব বাই ভি স্কোয়ারের মান 36। এই অঙ্কটা কিন্তু অন্যান্য পেজেও সলভ করেছি, এটা 7 নম্বর পেজ চলছে, এর আগে পেজেও কিন্তু সলভ করেছি। এগুলো যেগুলো বারবার আছে সেগুলো বেশি করে ভালো করে তৈরি করবে, বেশি ভালো করে তৈরি করবে। আর যে লাস্ট অঙ্কটা করছি 11 দাগের 12 অঙ্ক, এই 4 দাগের 12 অঙ্ক, এইরকম অঙ্ক কিন্তু প্রত্যেকটা পেজে থাকছে, এই ধরনের অঙ্ক কিন্তু প্রত্যেকটা পেজে থাকছে। যে লাস্ট অঙ্কটা আমরা করছি এই ধরনের একটা অঙ্ক কিন্তু প্রত্যেকটা পেজেই থাকছে, তাই এই ধরনের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো সলভ করবে ভালো করে। দেখো এটা আছে ইউআই ইজ ইকুয়াল টু বলা আছে এক্সআই মাইনাস 25/10, ইউআই ইজ ইকুয়াল টু বলা আছে এক্সআই মাইনাস 25/10, অতএব এখান থেকে পেয়ে যাচ্ছি এ সমান 25, এইচ সমান 10, এটা পেয়ে গেলাম, এ সমান 25, এইচ সমান 10। আই ইজ ইকুয়াল টু 1 to n এফ আই ইউআই সমান 20, সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 to n এফ আই ইউআই সমান 20, সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 to n আই ইজ ইকুয়াল টু 1 to n এফ আই ইউআই সমান 20, আর আই ইজ ইকুয়াল টু 1 to n এফ আই সমান 100, এফ আই সমান 100, ঠিক আছে, এইটা দেওয়া আছে। তাহলে বলেছে যে কল্পিত গড় ও যৌগিক গড় কত, অতএব কল্পিত গড় এখানে পেয়ে যাচ্ছি আমরা, কল্পিত গড় 25। এবার যৌগিক গড় এক্স বার, যৌগিক গড় এক্স বার সমান, ঠিক আছে, কল্পিত গড় 25 হয়ে গেল। যৌগিক গড়ের যে ফর্মুলাটা আছে আমরা সেটা অ্যাপ্লাই করব, ঠিক আছে, এটা হচ্ছে এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই, এটা আই ইজ ইকুয়াল টু 1 to n, আই ইজ ইকুয়াল টু 1 to n ইন্টু এইচ, এর মান কত 25 প্লাস সামেশন অফ এফ আই ইউআই 100, সামেশন অফ এফ আই এর মান কত, আচ্ছা এফ আই ইউ এর মান 20 বলা আছে, এটা 20 আছে, এই মানটা হচ্ছে 20 বাই সামেশন অফ এফ আই 100 ইন্টু 10, এইটা, ঠিক আছে। এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, তাহলে পড়ে আছে 25 প্লাস 2 সমান 27, এখানে উত্তর লিখে দেবে যৌগিক গড়, অতএব যৌগিক গড় 27, এটা উত্তর লিখবে, ঠিক আছে, উত্তর লিখবে অতএব যৌগিক গড় 27, যৌগিক গড় 27, এটাই আমাদের উত্তর এসে গেল, ঠিক আছে। তাহলে দেখো 4 দাগের 12টা কোশ্চেন সলভ হয়ে গেল, 4 দাগের যে 12টা কোশ্চেন ছিল সেই 12টা কোশ্চেন সলভ হয়ে গেল, এই পেজটা কমপ্লিট হলো, ঠিক আছে। আজকের ক্লাস এখানেই স্টপ করছি, আমরা নেক্সট ক্লাসে এর পরের যে পেজটা আছে 395 পেজটা সলভ হলো, নেক্সট ক্লাসের পরের পেজটা সলভ করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।